সায়েন্স ক্লাব থেকে সুস্পষ্ট বলতে চাই, প্রেস ক্লাব থেকে আমি সুস্পষ্ট, আমি আপনাদের মাধ্যমে এই রাজধানীর প্রেস ক্লাব থেকে সুস্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা 22,000 আহত ও নিহত পরিবারের রক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন। খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় যে সকল দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা, যে সকল দুর্নীতিগ্রস্ত আমলা কামলা মন্ত্রণালয়ে এখনো দায়িত্ব পালন করছে, তাদেরকে দ্রুত অপসারণ করবেন। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা 22,000 আহত ও নিহত পরিবারের রক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন। আপনারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। সম্মানিত ইলেকট্রনিক্স মিডিয়া, আপনারা দেখছেন আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই উপদেষ্টারা গঠিত হইতে না হইতে একটা মহল, একটা রাজনৈতিক দল যারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনে এই আন্দোলনে অংশগ্রহণ করি নাই। সুতরাং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না করা পর্যন্ত, বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত, বাংলাদেশের মানুষের পরিবেশের যে একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়েছে বাংলাদেশে, আপনারা দেখেছেন যে কিভাবে বাংলাদেশে পরিবেশের ভারসাম্যকে নষ্ট করা হচ্ছে। বন কর্মকর্তার কিছু অসাধু কর্মকর্তারা কিভাবে বাংলাদেশের গাছগুলাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তারা অল্প দামে গাছগুলাকে বিক্রি করে দিচ্ছে, তারা গাছ রোপণ করার বা গাছ রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে পদক্ষেপ খুব কম নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, পরিবেশের ভারসাম্য যদি ঠিক না থাকে তাহলে আপনিও বাঁচবেন না, এই বাংলাদেশের কোনো মানুষ বাঁচবেন না। তাই বাংলাদেশের পরিবেশকে রক্ষার ক্ষেত্রে আবার পুনরায় আপনারা নতুন করে আপনারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেন, বিভিন্ন ধরনের কর্মসূচিকে অন্তর্ভুক্ত করেন। আপনারা আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়ে আপনারা শুধুমাত্র নির্বাচন নিয়ে কাজ করতে পারেন না। আমরা নির্বাচনের জন্য জীবনের মায়া ত্যাগ করে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় রাজপথে আন্দোলন করি নাই, রাজপথে স্লোগান দেই নাই, রাজপথে আমরা মারামারি করি নাই। সুতরাং আপনাদেরকে আমরা উপদেষ্টা হিসেবে নির্বাচন করেছি, আপনারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবেন, আপনারা বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবেন, আপনারা গরিব মেহনতি যাদের জমি জমা নেই, যারা খুব দরিদ্র অবস্থায় জীবনযাপন করছে, যারা বিভিন্ন এনজিওর কাছে কি বলে যে দায়গ্রস্ত, এনজিওর চাপে তারা বিভিন্ন কার্যক্রম করতে পারে না, তাদেরকে এনজিওর হাত থেকে রক্ষা করবেন এবং যাদের কর্মসংস্থান নাই কর্মসংস্থানের সুযোগ করে দেয়া। কোন দল ভবিষ্যতে ক্ষমতায় আসবে না আসবে আপনারা দেখেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অসংখ্য দল ক্ষমতায় এসেছে, তারা এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে পারে নাই। আপনারা দেখেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অসংখ্য মন্ত্রী হয়েছে, বাংলাদেশের স্বাস্থ্য খাতের স্বাস্থ্যসেবা, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে নাই। আপনারা দেখেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অসংখ্য মন্ত্রী এমপি অনেক কিছু হয়েছে, বাংলাদেশ থেকে মাদকদ্রব্য নির্মূল করতে পারে নাই। আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীতে কিভাবে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় দুর্নীতিগ্রস্ত আমলারা দায়িত্ব পালন করেছে। এখনো কিন্তু আমরা সেই দুর্নীতিগ্রস্ত আমলাদের প্রত্যাহার করতে পারি নাই। সেই দুর্নীতিগ্রস্ত আমলারাই এখন দায়িত্ব পালন করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রের পায়তারা করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যারা খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বিভিন্ন রকমের দুর্নীতির সাথে লিপ্ত ছিল, তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করে আইনের আওতায় নিয়ে আসবেন।
এর আগে আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। আপনাদেরকে নির্বাচন দেওয়ার জন্য আমরা উপদেষ্টা বানাই নাই। আমি আবারও বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দেওয়ার জন্য আমরা রাজপথে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় জীবনের মায়া ত্যাগ করে আন্দোলন সংগ্রাম করি নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলবো, আমরা নির্বাচনের জন্য এই রাজপথে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় রাজপথে দাঁড়ায় নাই, বুলেটের সামনে দাঁড়ায় নাই। এখনো প্রতিটি মন্ত্রণালয়ে অসংখ্য দুর্নীতিগ্রস্ত আমলারা দায়িত্ব পালন করছে। এই দুর্নীতিগ্রস্ত আমলাদের প্রত্যাহার করতে হবে। আপনারা দেখেছেন প্রতিটি থানায় দুর্নীতিগ্রস্ত পুলিশ ছিল। বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলের থানায়ও দুর্নীতিগ্রস্ত পুলিশ ছিল। এই দুর্নীতিগ্রস্ত পুলিশদের বিভিন্ন সিসিটিভির ফুটেজ, বিভিন্ন কর্মকাণ্ড দেখে তাদেরকে প্রত্যাহার করতে হবে। তাদের জায়গায়, এই দুর্নীতিগ্রস্ত আমলাদের জায়গায় বাংলাদেশে অসংখ্য বেকার যুবক রয়েছে যারা সৎ, নিষ্ঠাবান, গরিব, তাদেরকে সেই জায়গায় অন্তর্ভুক্ত করা হোক। আমি এই আন্দোলনে একজন নেতৃত্বদানকারী, একজন স্লোগান দানকারী হিসেবে এবং দেশ স্বাধীনের ঘোষণাও এই আন্দোলনে আমি দিয়েছি, আহত হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার এবং আহত পরিবারের পক্ষ থেকে চাওয়া, বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় থেকে দুর্নীতিগ্রস্ত আমলাদের প্রত্যাহার না করা পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় থেকে দুর্নীতিগ্রস্ত পুলিশদের প্রত্যাহার না করা পর্যন্ত আপনারা সংস্কারও করতে পারবেন না। এই দুর্নীতিগ্রস্ত আমলারা আপনাদেরকে কোনো না কোনোভাবে ষড়যন্ত্রে ফালাবে এবং সেই ষড়যন্ত্রে আপনারা পড়বেন, ফলশ্রুতিতে আপনাদেরকে উৎখাত করার চেষ্টা করবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি আমাদের আহত পরিবারের সরকার, আপনারা আমাদের আহত পরিবারের অন্তর্বর্তীকালীন সরকার। আমরা যারা আহত পরিবার রয়েছি, আমাদের যে সমস্ত ভাইয়েরা নিহত হয়েছে, তারা নির্বাচন দেওয়ার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে বুলেটের সামনে দাঁড়ায় নাই। নির্বাচন দিবেন পরে, আগে বাংলাদেশের সংস্কার, বাংলাদেশের শিক্ষা খাতকে ধ্বজভঙ্গ রোগী বানায় রাখছে। বাংলাদেশের স্বাস্থ্য খাত হচ্ছে সবচেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত। আপনারা বিভিন্ন হসপিটালে খবর নিয়ে দেখেন। আমি নিজে ব্যক্তিগতভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের তত্ত্বাবধানে গিয়েছিলাম এবং খোঁজখবর নিয়ে দেখি সেখানে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তারের অভাব। এই দেশ স্বাধীন হয়েছে 50 বছর, অসংখ্য সরকার বাংলাদেশে গঠিত হয়েছে। এখনো যদি মানুষ যেখানে মৃত্যুর হাত থেকে বাঁচার একটা সম্ভাবনা থাকে হসপিটালে, তার মধ্যে অন্যতম হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। সেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যদি বিশেষজ্ঞ ডাক্তারের অভাব থাকে, তাহলে এই বাংলাদেশের মানুষকে কে বাঁচাবে? এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলাদেশের প্রতিটি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে চিকিৎসা করার ব্যবস্থা কইরা দেওয়ার পর আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করবেন। শিক্ষা ব্যবস্থাকে আপনারা দেখেছেন কিভাবে ধ্বজভঙ্গ রোগী বানায় ফেলাইছে। শিক্ষা ব্যবস্থায় কি বলে যে ট্রান্সজেন্ডার এগুলো স্থাপন করা হয়। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি নিয়ে তারা খুব কম চর্চা করে। ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসকে এই শিক্ষাবিদরা ধ্বংস করছে। যে সমস্ত শিক্ষাবিদ থাকাকালীন অবস্থায় বাংলাদেশের শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, সেই সমস্ত শিক্ষাবিদদের আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই ধ্বজভঙ্গ শিক্ষা ব্যবস্থাকে উন্নত শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করে তারপর আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করবেন। কিসের নির্বাচন? তারা চায় এই নির্বাচন চাঁদার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। আপনারা দেখেছেন 5 তারিখ আমরা এই বাংলাদেশকে খুনি হাসিনার বাহিনীর হাত থেকে রক্ষা করতে না করতে 5 তারিখের পর 6 তারিখে বাংলাদেশের হাট, ঘাট, বাজার, সিএনজি স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড একটা মহল দল করে ফেলেছে। সেই মহলের হাতে কি বাংলাদেশ নিরাপদ? আমি জানতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আপনারা আমাদের রক্তের বিনিময়ে, আমাদের আত্মত্যাগের বিনিময়ে উপদেষ্টা হয়েছেন, আপনারা কোনো চাঁদাবাজের হাতে আমাদেরকে ছাইড়া দিতে পারেন না।
আপনারা দেখেছেন খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় হুজুররা প্রকাশ্যে ওয়াজ মাহফিল করতে পারতো না। হুজুরদেরকে ওয়াজ মাহফিল নসিহত করার জন্য উন্মুক্ত পরিবেশ করে দিতে হবে, তারপর আপনি নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন। কিসের নির্বাচন? কারা চায় এই নির্বাচন? চাঁদাবাজির ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, দুর্নীতিকে নতুন করে আবার আঁকড়িয়ে ধরার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের রক্তের উপর আপনারা দাঁড়িয়ে আছেন, আমরা এখনো হাসপাতালে এডমিট। আপনাদেরকে নির্বাচনের জন্য যারা চাঁদার ব্যবসা টাকা দরকার তারা নির্বাচনের জন্য আপনাদেরকে চাপ দিচ্ছে, যারা আবার দুর্নীতিকে নতুন করে আঁকড়িয়ে ধরতে চায় তারা আপনাদেরকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। এবং সর্বোপরি খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় যে সকল আমলা কামলারা খুনি হাসিনার দুর্নীতির সাথে লিপ্ত ছিল সেই সমস্ত আমলা কামলারা এখন কাজের গতি শুরু করে দিছে, যার ফলশ্রুতিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে অনেক ব্যাঘাত পোহাতে হচ্ছে। যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছেন দুর্নীতিগ্রস্ত আমলাদের দ্রুত প্রত্যাহার করবেন, অন্যথায় তারাই আপনাদের রাস্তার কাটা হয়ে দাঁড়িয়ে হবে। তাদের অবৈধ টাকা ইনকামের পরিমাণ কমে গেছে, তারা অলরেডি ডিপ্রেশনের বা সাইকিয়াট্রিক পেশেন্টের রুগী, তারা যে কোনো সময় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। আমি আপনাদের মাধ্যমে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি নিজ দায়িত্বে, এটা আমার নিজের আন্দোলন হিসেবে আপনাদেরকে বলতে চাই। আপনারা দেখেছেন যে একটা কুকুরের 7-8টা বাচ্চা হয়, একটা ছাগলের 4টা পাও থাকে, একটা গরুর 4টা পাও থাকে, একটা গরুরেও সিজার করার লাগে না, একটা কুকুর 7-8টা বাচ্চা দেয় তারও কোনো সিজার লাগে না, একটা ছাগলের 3-4টা বাচ্চা দেয় তারও কোনো সিজার লাগে না। অথচ আমার মা বোনদেরকে বাংলাদেশের যে কোনো হসপিটালে নেওয়া হোক, সব হসপিটালে দ্রুত গতিতে সিজার করা হয়। এটা কোন ধরনের স্বাস্থ্যসেবা খাত? একটা সিজার একটা মায়ের জীবনকে অর্ধেক করে দেয়। এই স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো, আপনারা বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে একটু নজরদারি করবেন। তারা সিজারের নামে আমার মা বোনদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহর হস্তে নির্বাচন নিয়ে চিন্তা না করে কিভাবে আমার মা বোনদেরকে রক্ষা করবেন, আপনারা সেই ব্যবস্থা নিন, সেই ব্যবস্থা নিন, সেই ব্যবস্থা নিন।